৭০,০০০ ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন মুজিব বর্ষে ঘর হারা থাকবেন না একজনও। মুজিব বর্ষের অনেক কর্মসূচি আমাদের ছিল, সেগুলো আমরা করতে পারিনি করোনার কারণে। আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। আবেগ আপ্লুত ৪৯২ উপজেলার প্রান্তিক মানুষ। এই পাকা ঘর আমি জীবনও করতে পারতাম না। রাস্তার কান্তা থাকছি, কষ্ট করছি, আমরা ঘর পাইছি, আমরা খুশি, খুবই খুশি। আর কিছু তো বুঝাতে পারবো না। ঝড়ে লয়ে যেত, বিল্ডিং তুলে দিছে, আমরা আল্লাহ বাসলে ওই বিল্ডিং এ থাকবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২৭ জানুয়ারি শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। কুর্মিটোলা হাসপাতালে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম টিকা পাবেন সম্মুখ যোদ্ধা এক নার্স। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের নির্দেশনায় চলছে প্রস্তুতি। ১০ মাস পর স্কুলে যাওয়ার খবরে খুশি শিক্ষার্থীরা। অভিভাবকদের ভাবনায় স্বাস্থ্য নিরাপত্তা। হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিত করার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ে পা রাখল দেশ। ৭০,০০০ গৃহহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৪৯২ উপজেলায় এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও ১ লাখ নতুন ঘর বানানোর কাজ শুরু শীঘ্রই হবে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই বড় উৎসব। খুলনার ডুমুরিয়া থেকে হারুনা রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। এ যেন বিস্তৃত বাংলায় জেগে ওঠা নতুন গ্রাম। বাহারি রঙের টিন শেড দিয়ে বানানো এসব সেমি পাকা নতুন বাড়ির বাসিন্দা হচ্ছেন সমাজের ছিন্নমূল হতদরিদ্র মানুষ। দেশের সব উপজেলায় একযোগে এমন ৭০,০০০ ২ কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণে ঠিকানাবিহীন জনগোষ্ঠী খুঁজে পেলেন স্বপ্নের নিবাস। হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিতের এই চ্যালেঞ্জিং উদ্যোগের প্রথম পর্যায়ে ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হলো সুবিধাভোগীদের। শনিবার সকালে ভিডিও কনফারেন্সে খুলনার ডুমুরিয়ার মতো দেশের অন্য উপজেলাগুলোতেও একযোগে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভালো উচ্চমানের আমরা ফ্ল্যাট তৈরি। ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, জাতির পিতার স্বপ্নে দেশকে গড়ে তোলা হচ্ছে সবার জন্য। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই আমরা কাজ করে যাচ্ছি, যেন সবাই মানসম্মতভাবে বাঁচতে পারে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তো ছিল আমার বাবা বঙ্গবন্ধু মুজিবের একমাত্র লক্ষ্য। অতীতের সরকারগুলো গণতন্ত্রের নামে শোষণের কালো অধ্যায় রেখে গেছেন বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। কিভাবে শোষণ করা যায়, মানুষকে কিভাবে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিভাবে এদেশের মানুষের সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ ২১ বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। তিনি বলেন, মুজিব শতবর্ষে জাতির পিতার স্বপ্ন পূরণ করে মানুষের মুখে হাসি ফোটানোই লক্ষ্য সরকারের। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। ভিডিও কনফারেন্সে উপকারভোগীদের কথা শোনেন সরকার প্রধান। কৃতজ্ঞতা জানান হতদরিদ্র মানুষ। গম্ভীরা আর ভাওয়াইয়ার সুরে শুভেচ্ছাও ছিল নান্দনিক। দেশের প্রায় ৯ লাখ হতদরিদ্র মানুষ পর্যায়ক্রমে আসবেন আবাসন সুবিধার আওতায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাড়ি নির্মাণের মহাযজ্ঞের মধ্য দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত গড়ল বাংলাদেশ। মহামারীর মধ্যেও গৃহপ্রাপ্তির আনন্দে ঘর হারাদের তৃপ্তি এখন নতুন বাস্তবতা। এসব প্রকল্পে যারা বসবাস করবেন তাদের পুনর্বাসন প্রক্রিয়াতেও সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ডুমুরিয়া, খুলনা। বেদে থেকে জেলে, ভূমিহীন থেকে তৃতীয় লিঙ্গ, কেউই বাদ যায়নি একটি বাড়ি থেকে। যারা কোনোদিন ভাবেনি হবে মাথা গোজার ঠাঁই এক টুকরো জমি,
তারা আজ ঘরের চাবি আর জমির দলিল পেয়ে হয়ে পড়েন আবেগ আপ্লুত। এক একটি ঘর যেন এক একটি স্বপ্ন। নতুন রং আর ঝলমলে আলোয় সারি সারি দাঁড়িয়ে থাকা বাড়িগুলো যেন জানান দিচ্ছে নিশ্চিত ভবিষ্যতের। ৭০,০০০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে এমন আধা পাকা ঘরগুলোতে। মানবেতর জীবন কাটানো ভাসমান এই মানুষগুলোর জন্য এই ঘরগুলো উপহার। রাস্তার কান্তা থাকছি, কষ্ট করছি, আমরা ঘর পাইছি। এই পাকা ঘর আমি জীবনও করতে পারতাম না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে ছিলাম, এখন একটু সুখী থাকবো, আমরা অনেক খুশি। ঝড়ে লয়ে যাইতো, বিল্ডিং তুলে দিছে, আমরা আল্লাহ বাসলে ওই বিল্ডিং এ থাকবো। উনি আমার মা, আল্লাহ উনাকে আবার যেন উনি ক্ষমতাত আসেন, আমি এই প্রার্থনাই করি। ২% জমি সহ ২ রুম, রান্নাঘর ও বাথরুম সহ প্রত্যেককে পাচ্ছেন একটি করে আধা পাকা ঘর। সন্তানদের নিয়ে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন হতদরিদ্র এই পরিবারগুলো এখন দেখতেই পারেন। ঘর হাসি বা ইয়েছি অঙ্গাবারে ঘর দিয়ে মাইয়া দুনগে বিয়ে দিতে হারুম। আমার সন্তানটিরে মানুষ করার মতো একটা ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী, আমার অনেক ভালো লাগছে। জীবনে চিন্তা করছি না আমি একটা ঘর পাইয়াম। দারিদ্র্যের কষাঘাতে অনেকেরই পার হয়ে গেছে যৌবন। জীবন সায়ান্নে তাদের ঘুচতে যাচ্ছে নিজের ঘর না থাকার দুঃখ। চোখে মুখে ছিল তাই কৃতজ্ঞতা আর খুশির চমক। আল্লাহ উনার প্রতি সহায়ক, আল্লাহ উনার দীর্ঘজীবী করুক, আমি ওনার জন্য দোয়া করি। তোর বাবাও তো দিতে পারে না আমাদের ঘর বাড়ি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। কচুরি পানার মতন ওখানে বাসতাম, ওখান তো বাসার প্রধানমন্ত্রী আমাদের মাথা গুজবে ঠাঁই দিছে। দলিত বেদে হরিজন তৃতীয় লিঙ্গ কেউই বাদ যাচ্ছে না সরকারের এই আশ্রয়ণ প্রকল্প থেকে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনা ডুমুরিয়ে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস, রাব্বি, আপনি জানেন যে যেভাবে আসলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হলো এই হতদরিদ্র মানুষদের ঘরগুলো বুঝিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু সত্যি একটি নতুন ইতিহাস রচিত হলো। এবং এই নতুন ইতিহাসে আসলে এমন কিছু পরিস্থিতি এখানে তৈরি হতে দেখেছি আমরা যে অনেকেই আনন্দে তারা কেঁদেও ফেলেছেন। এমন অনেককে দেখা গেছে যে যারা হতদরিদ্র ঘর নিতে এসেছিলেন বা এখানে জমি দলিল নিতে এসেছিলেন। ঠিক আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ডুমুরিয়া উপজেলার এই বুড়িভদ্রা নদী। এই বুড়িভদ্রা নদীর পাশেই কিন্তু গড়ে তোলা হয়েছে ১৬২টি ঘর দিয়ে যে নতুন একটি গ্রামের সৃষ্টি হয়েছে বলা চলে। এই গ্রামটিতেই কিন্তু অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টা দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন এবং এখানে যারা ঘর পেতে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু ঘরের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি কিন্তু তিনি উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন এবং গৃহহীন, অর্থাৎ এখানে 2টি ক্যাটাগরি করা হয়েছে। যাদের জমি নেই তাদেরকে জমি সহ বাড়ি করে দেওয়া হয়েছে এবং যাদের জমি আছে কিন্তু বাড়ি নেই তাদেরকেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এমন যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সারা দেশে ৪৯২টি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন, যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই পুরো প্রক্রিয়াটি আসলে ৮ লাখ প্রায় ৯ লাখ মানুষ তারা চিহ্নিত করেছেন, যেসব মানুষকে আসলে ভূমিহীন এবং গৃহহীন এবং অসহায় এবং হতদরিদ্র এইভাবেই তাদেরকে ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। এবং সেই ক্যাটাগরি অনুযায়ী দেশের সব মানুষকে, অর্থাৎ ৯ লাখ মানুষকেই এই গৃহদানের যে প্রক্রিয়া সেটি চলমান থাকবে। এবং চলতি বছরের মধ্যে, অর্থাৎ মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে আসলে যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে অন্যতম মাইল ফলক হিসেবে কিন্তু সরকার প্রধান উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে মুজিব শতবর্ষের মধ্যেই কিন্তু আরও ১ লাখ এমন বাড়ি তৈরির যে প্রক্রিয়া সেটি খুব শিগগিরই শুরু করা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব বাড়ির যারা বাসিন্দা হতে যাচ্ছেন, এইসব বাড়ির বাসিন্দারা কিন্তু আসলে সার্বিকভাবে মৌলিক সুবিধা বা মৌলিক আবাসন বা আধুনিক নগরায়নের যে আধুনিক সংস্কৃতি, সেই আধুনিক সংস্কৃতির অনুযায়ী স্যানিটেশন ব্যবস্থা থাকা, রান্নার ব্যবস্থা থাকা, খেলাধুলার ব্যবস্থা থাকা, সেগুলোও কিন্তু আসলে সব কিছু মিলেই এই 2 কক্ষ বিশিষ্ট বাড়িগুলোতে মানে দেবার চেষ্টা করা হয়েছে। যদিও এই 435 বর্গফুটের যে বাড়িগুলো হস্তান্তর করা হচ্ছে, এই বাড়িগুলোতে তারা কতটুকু শান্তিতে বসবাস করবেন সেটি অবশ্যই একটি দেখবার বিষয়। কিন্তু এখানে যারা উঠতে যাচ্ছেন, অর্থাৎ এই বাড়ির যারা বাসিন্দা হবেন, তারা বারবার যে জিনিসটি বলছেন যে এমন একটি বাড়ির স্বপ্ন কিন্তু তারা আজীবনই লালন করে এসেছেন, কিন্তু সেই আজীবন লালন করা স্বপ্ন কিন্তু এতদিন পূরণের কোনো সাধ্য তাদের ছিল না। এবং সরকারের এই সহায়তা ছাড়া হয়তোবা তারা কখনো স্থায়ী ঠিকানাও পেতেন না। সব মিলিয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশেই এই 492টি উপজেলায় ঘর হস্তান্তর করা হলো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাব্বি, খুলনা ডুমুরিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। আগামী ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্স প্রথম পাবেন এ টিকা। 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদের ভ্যাকসিনটা আমরা ওই যে ভ্যাকসিন যে প্রথম পুশ করা হবে কুর্মিটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। এদিকে চলতি মাসেই দেশে ভারত থেকে আসছে কোভিড টিকার আরও 50 লাখ ডোজ। প্রাথমিকভাবে টিকা সংরক্ষণে পর্যাপ্ত অবকাঠামো আছে। সংশ্লিষ্টরা এমন দাবি করলেও টিকা আসার হার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়াতে হবে সংরক্ষণাগারের পরিধিও। আর কোভ্যাক্সের মাধ্যমে প্রথম অবস্থায় মিলবে ফাইজারের 8 লাখ টিকা, যা রাখতে হবে -70°C তাপমাত্রায়। আর সে টিকা বুঝে নেয়ার আগে উপযুক্ত সংরক্ষণাগার তৈরি করাই এখনকার প্রধান চ্যালেঞ্জ। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। দেশে এরই মধ্যে এসে গেছে ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ কোভিড টিকা। আর চলতি মাসে আসার কথা সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজ। জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে একই হারে টিকা। এছাড়া কথা রয়েছে কোভ্যাক্স থেকে মোট জনসংখ্যার 20% জন্য টিকা পাওয়া। তবে এখন ভাবনার বিষয় কিভাবে সংরক্ষণ করা হবে টিকা। বর্তমানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই প্রধান স্টোরেজে রাখা হয়েছে ভারত থেকে আসা উপহারের 20 লাখ ডোজ। 2 থেকে 8°C তাপমাত্রায় রাখার উপযোগী সেরাম ইনস্টিটিউটের 50 লাখ ডোজও প্রথম অবস্থায় এখানে রাখার কথা। এখানে RTMD ডিভাইস আছে, রিমোট টেম্পারেচার মনিটরিং ডিভাইস আছে, সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো 2 থেকে 8° টেম্পারেচার আমরা মেনটেন করতে পারছি কিনা। সরকারের কোভিড টিকা বিতরণ পরিকল্পনা অনুযায়ী ইপিআই প্রধান স্টোরেজ থেকে পাঠিয়ে দেওয়া হবে জেলা ইপিআই স্টোরে। পরে সেখান থেকে উপজেলা স্টোর হয়ে পাঠানো হবে টিকা কেন্দ্রে। বর্তমানের 20 লাখ টিকা রাখার সক্ষমতা থাকলেও টিকা আসার হার বাড়তে থাকলে তা সংরক্ষণে রাখাও হবে আরেক চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে আরও 172টি ILR প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ILR রিপ্লেস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার জরুরি ভিত্তিতে করা দরকার। তার জন্য যেমন ধরেন অর্থ বরাদ্দ দরকার, প্রশাসনিক আদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, কার্যাদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার। তাহলে এটা একেবারে অসম্ভব না। এদিকে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের 8 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই টিকা রাখতে হবে -70°C তাপমাত্রায়। সেটা সংরক্ষণ করবার জন্য যে কারিগরি সহায়তা দরকার সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় সেই সক্ষমতা নির্মাণ করার কাজে কিন্তু আমরা করছি। টিকা আসার পর দ্রুততা প্রয়োগ করলে সংরক্ষণাগারের উপর চাপ কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশনা পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার খবর শুনে উৎফুল্ল শিক্ষার্থীরা। আর অভিভাবকদের চাওয়া স্কুলে এসে স্বাস্থ্য সুরক্ষায় যেন নিরাপদ থাকে ছাত্রছাত্রীরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। প্রায় 10 মাস শ্রেণীকক্ষে পা পড়েনি শিক্ষার্থীদের, ধুলো জমে গেছে বেঞ্চে। শিক্ষাঙ্গন খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সরকারি নির্দেশনা পাওয়ার পর সবকিছু এখন ঝেড়ে মুছে এভাবেই পরিষ্কার করার তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমানে শিক্ষাঙ্গন বন্ধ থাকলেও ভর্তি কার্যক্রম ও বই বিতরণ চলছে। ভর্তি হতে কিংবা বই নিতে এসে স্কুল খোলার আভাস পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ঘরে বসে একা একা আর ভালো লাগে না। সামনাসামনি পড়ালেখা করতে পারবো। অনলাইনে অনেক কিছু আমরা বুঝি না, যেটা মানে 40 মিনিট জুমে যেমন করা হয় সেটা আমাদের কভার হয় না। এখন তো করোনার ভ্যাকসিন এসে গেছে, এখন তো আর ভয় নেই, আমরা স্কুলে আসতেই পারি। সরকারি নির্দেশনায় অভিভাবকরাও খুশি, তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিতের তাগিদ তাদের। বাচ্চারা বাসায় থেকে থেকে একদম বোর ফিল করতেছে এবং স্কুলে আসতে চাচ্ছে, এবং ওইভাবেই সরকার বুঝিয়ে এই জিনিসটা করেছে। তা আশা করি যে খুললে বেটার হবে, খারাপ কিছু হবে না। করোনা যায়নি, করোনা এখনও আছে। এই করোনার মধ্যে যে বাচ্চারা যেভাবে নিরাপদ বাসায় যে ছিল, স্কুলে আসে সেরকম নিরাপদ থাকলে এটা যদি স্কুল কর্তৃপক্ষ যদি ভালোভাবে সিদ্ধান্ত নেয় আমার মনে হয় খুব ভালো হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে পাঠদানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি রুমে আমরা 20-25 জন বা 10-12 জনের বেশি বসাবো না। একদিন হয়তো একটি ক্লাস আসলো বা ওই ক্লাসের
অর্ধেক মেয়ে আজকে আসলো, কালকে হয়তো অর্ধেক মেয়েরা আসবে, এরকম টিচারদেরও আমরা হাফ হাফ করে আনবো। করোনার কারণে গত বছরের 18ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে স্কুল। আর এ কারণেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখন এই যে শুনশান বারান্দা দেখছেন, এই বারান্দা স্কুল খুলে দেওয়া হলে হয়তো শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। তীব্র শীতে সারা দেশের মতো রাজধানীতেও জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশায় সকাল 10টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন থাকবে শীতের দাপট। শনিবার সকাল 9টা, কিন্তু প্রকৃতিতে ঘন কুয়াশার রাজত্বে তা বোঝা ভার। কুয়াশায় ঢেকে আছে রাজধানীর আকাশ। ঘন কুয়াশার কারণে দৃষ্টি বেশি দূর যাচ্ছে না। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রাজধানীতেও মাঘের শুরুতে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশা আর শীত বাড়লেও থেমে নেই জনজীবন। ভোর থেকেই কর্মস্থলে ছুটছেন ব্যস্ত নগরবাসী। তবে যারাই ঘর থেকে বের হয়েছেন সবাই শীতের দাপটে ভোগান্তিতে পড়েছেন। তবে তীব্র শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ। ঠান্ডা, খুব ঠান্ডা, 3-4টা গায়ে দেওয়া আছে, তাও মনে হয় কুলায় না। শীতকালে তো কাপড় চোপড় বাতের অসুবিধা, সব বিষয়ে অসুবিধা। সমস্যা মনে করেন শীতের দিনও এমন তো একটু রোগ বেরামে সাফে। বয়স্ক মানুষের তো মনে করেন হয়তো মাজা ব্যথা করে, আঁঠু ব্যথা করে। শীতের তাপমাত্রা একটু বেশি হচ্ছে আর কি, মানে স্বাভাবিক মানুষের কর্মক্ষেত্রে যেতে খুবই কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে। গত কয়েকদিন থেকে আজকে একটু শীতটা বেশি লাগতেছে। অবশেষে ঘন কুয়াশার চাদর খুলে সকাল 11টার পর সূর্যের দেখা মিলে। তবে হিমেল হাওয়ার কারণে কমেনি শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশাটা শুধু দিল্লি থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে সারা বাংলাদেশে এই ঘন কুয়াশা আছে। আমাদের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল পরশু এই ঘন কুয়াশা কন্টিনিউ করবে। সেই সঙ্গে এই মাসের শেষ দিকে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ার পাশাপাশি বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 ঘন্টার সফরে কলকাতা যাচ্ছেন। নেতাজি ভবন পরিদর্শন ছাড়াও ভিক্টোরিয়ায় ভাষণ দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে নেতাজির 124তম জন্মদিন 25-এ পা রেখেছে। সেই জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ দুটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সময় বিকেল 3:30 নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে হেলিকপ্টারে তিনি ব্রিগেড রেসকোর্স ময়দানে নামবেন এবং সেখান থেকে তার পাশাপাশি দুটো সভা আছে। ন্যাশনাল লাইব্রেরিতে তিনি আগত অতিথিদের সঙ্গে ভাষণ দেবেন এবং এরপর বড় যেটি সরকারি সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে এবং আজকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুজনকে পাশাপাশি দেখা যাবে। আপনি জানেন যে 1897 সালে আজকের দিনে কটকে জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী, আজাদ হিন্দ বাহিনীর প্রধান। তাকেই কিন্তু আজকে দেশ জুড়ে স্মরণ করা হচ্ছে। আপনি জানেন যে আজকে ভারত সরকার আজকের দিনটিকে কিন্তু স্মরণ করছে পরাক্রম দিবস হিসেবে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেশনায়ক দিবস উদযাপন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 12:30টার সময় নেতাজির শ্যামবাজারের নেতাজির মূর্তির পাদদেশ থেকে তিনি শোভাযাত্রায় অংশ নেন এবং তারপর গিয়ে ধর্মতলার একটি সমাবেশে ধর্মতলার একটি সমাবেশে ভাষণ দিচ্ছেন। যেটি রাব্বি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে গতকালই ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক চলে গেছেন এবং সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। ইতিমধ্যে আপনি জানেন যে রাজনৈতিক প্রচারণা শুরু হয়েছে এবং কেন্দ্রের শাসক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল রাজনৈতিক যে সংঘাত, যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেটা ইতিমধ্যে আমরা গত 2 মাস ধরে দেখেছি। জানেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করছেন এবং পদত্যাগ করেই গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন এবং বিজেপি সরকার কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের টার্গেট লক্ষ্য হচ্ছে এই চলতি বছরের বিধানসভা নির্বাচনের মাধ্যমে
পশ্চিমবঙ্গের শাসনভার দখল করবে। মূলত তাদের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলের কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সংঘাত হয়েছে। সেই সংঘাতের যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদেরকে কিন্তু এক প্রেমে দেখা যাবে এবং সেটি কিন্তু রাজ্যের মানুষের কাছে কৌতূহলের সৃষ্টি। তো রাব্বি, এই ছিল আমার কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে যে আবহ তৈরি হয়েছে, আমার কাছে থাকা তার সবশেষ। রাব্বি, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 70,000 ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন মুজিব বর্ষে ঘর হারা থাকবেন না একজনও। এবং 27 জানুয়ারি শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। কুর্মিটোলা হাসপাতালে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম টিকা পাবেন সম্মুখ যোদ্ধা এক নার্স। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।